বলে আমরা তো আমির মহোদয় 8ই আগস্ট আমার পাশে বসে সমাবেশে বলেছে যে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান। হ্যাঁ বলেছে, আর তারেক রহমান বলছে না সবাই, আর একদিন বলছে প্রধান নায়ক হচ্ছে তারেক রহমান, 2 দিন হ্যাঁ বলেছে। তো অতএব জনজীবনের যে স্বস্তি, নাগরিক নিরাপত্তা, খুন ধর্ষণ এগুলো যদি আপনারা মানে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনবিস্ফোরণ ঘটবে। পুনর্বাসনের রাজনীতি চলছে, সবার আগে বিএনপি চলছে, এটা সবার আগে 18 কোটি মানুষ চলছে না। বাংলাদেশের সবচাইতে হিংস্র দল হচ্ছে আওয়ামী লীগ, এরপর হলে সেকেন্ড আপনারা। এটার নির্দিষ্ট ভাগ আছে, কতগুলো করতে পারবে নিজের মতো আর কতগুলো করতে পারবে না, যেগুলো ডিফাইন করে দেওয়া আছে এইগুলোতে পরিবর্তন করতে পারবে। গণভোটের যে বিষয়টা তার সংবিধানে নাই, আর যে সংসদ সদস্য নির্বাচিত হয়েছে এটা সংবিধানে আছে। অতএব তারা সাংবিধানিক ভাবে শপথ করেছেন, সংসদ বসিয়েছেন, কিন্তু গণভোটে ইনক্লুড করা যায় কিন্তু নেচে আপনি। আমি তো বললাম যে আপনারা যখন শুরুতেই কিন্তু বলেছিলাম যে বর্তমান ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট স্পিকার সাহেব, আমি ছিলাম 2টা প্রোগ্রামে, বলছে যে ছেলেরা বুঝতে চায় না, জামাত বুঝতে চায় না, নির্বাচন বিলম্ব করতে চায়, এই জন্য বলছে আসো গণভোট দিয়া। এখন ওরা এখন সংসদে গেলে বুঝবে, 2বার বলছে। আর আপনি বলছেন লাস্টে বলছে সংসদে আপনার সালাউদ্দিন। আমি বলি যে এটা আপনি প্রতারণা বলছেন, হতে পারে, আমি অস্বীকার করি না, কিন্তু ওদের বুঝাইতে যখন পারতেছিল না, প্রতিবাদের ভাষা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে যখন সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে গণভবন এরপর 32 বঙ্গবন্ধু এভিনিউ ভাঙলো কেন, তা বলছে 17 বছরের পুঞ্জীবিত ক্ষোভ রাগের বহিঃপ্রকাশ। এখন বুঝাইতেই পারতেছে না, নোট অফ ডিসেন্ট এইটা আলোচনার পর আলোচনা, তখনই বলছে যে ঠিক আছে তোমরা গণভোট দাও। এরপর আপনি বলছেন যে কর্নেল অলি আহমেদ যোগ্য প্রার্থী, বাংলাদেশের সকলের কাছে গ্রহণযোগ্য। আমি 2 জনের সাথে এটা কম্পেয়ার করি। এই অলি আহমেদ সাহেব কালকে বাংলা মানে আমার দেশ পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছে লাইভ, বলছে যে আমাকে শেখ হাসিনা 91 সালে বলছিল তোমাকে প্রধানমন্ত্রী বানাবো, তুমি এখানে একটা করে ওই জামাত সহ অন্যান্য নিয়ে আসো। আমি 2 দিন গেছি, আমার একটু পজিটিভ ছিলাম, 3য় দিন আমি বললাম না আমি খালেদা জিয়ার সাথে মির্জাপুরি করতে পারবো না। উনি গেছে কেন 2 দিন? এই কি নীতি? এই 17 বছর আপনার যেভাবে যে কথা ভুল ত্রুটি হোক, কিন্তু প্রত্যেকটা আন্দোলন সংগ্রামে আমাদের মির্জা ফখরুল সাহেব ছিল, জেলে গেছে। আপনাদের জামাতের আমির সহ বড় বড় নেতারা ভূয়াসী প্রশংসা করছে যে উনি কত কষ্ট করছে, এটা করছে। আমি যাই না জেলে গেছে না, আমি বলছি আমাদের ওই প্রার্থীর কথা বলছি, মির্জা ফখরুল সাহেবের কথা। উনি তো অনেক মামলার শিকার করেছেন, বারবার হ্যারাসমেন্ট হয়েছে, আবার উনার বিরুদ্ধে বিভিন্ন সন্দেহের তীরও আছে যে উনার কারণেই আন্দোলন সফল হয় নাই। না, উনি একটা টেকনিক্যাল কথা বলেছিল যে আমরা এইটা সমর্থন আছে কিন্তু আমরা আন্দোলনে নাই, কিন্তু আমাদের তো প্রত্যেককে আন্দোলন করতে বলেছে। দীর্ঘদিন বিরোধী জোটের যে আন্দোলন সফল হয় নাই এবং ওনার নেতৃত্বের কারণেই হয় নাই। আচ্ছা, উনি সেই ডাইনামিক নেতৃত্বটা দিতে পারেন না, এটা মানুষ বলে। আর আমি হলে জামাতের মধ্যে বড় হয়েছি, জামাতের সাথে কাজ করেছি, জামাতের এমপি বানাইছি, আমি লিফলেট দিছি, আমি বক্তৃতা দিয়েছি। আমার এই জামাতের কৃতজ্ঞতা, জামাতের যখন হত্যা হয়েছে, যুদ্ধ আপনি কি জামাত করছেন? না, যুদ্ধ মানে ওখানে আমার ভালোবাসে ভাই, না নির্বাচন করছি তো, মানে ঠিক আছে। এখন হচ্ছে কি যে সেই জামাত কিন্তু বলছিল যে একজনের ফাঁসি হইলে আমরা নিজেরা ঘরোয়া মিটিং এ বলছে যে একেবারে মানে কারবাল্লা হয়ে যাবে। কারবাল্লা হয় নাই, কিন্তু কত লোক জীবন দিয়েছে দেখেন। আপনারা তো ঘরে বসেছিলেন, যদি নেমে আসতেন তাহলে তো মানে সফল হতো এদেশের মানুষ। রায় যখন দিছে বাংলাদেশে 1.5 শতাধিক মানুষ জীবন দিয়েছে। বাংলাদেশে আমি বলি, বাংলাদেশে সবচাইতে হিংস্র দল হচ্ছে আওয়ামী লীগ, এরপর হলে সেকেন্ড আপনারা। আমরা যারা আসি এ তো আগে আমাদের দল ছিল না, আপনাদের দল প্রবীণ, আওয়ামী লীগ প্রবীণ। আমরা হইলে পরে স্বাধীনতার পরে আইসা 75 সালে একজন বিভিন্ন দল থেকে এসে, আমরা হইলে বিভিন্ন দল থেকে আসা, আমাদের আমরা একটু ভীতু, আমরা এসব পারি না, আমরা একটু ভদ্র, আমরা একটু সভ্য, আমরা যে কোনো জায়গায় হিংস্র কাজ করতে পারি না। তাই আমি বলতে চাচ্ছি কি যে আপনার হচ্ছে যে এই কালকে একটা হাস্যকর বক্তব্য দিয়েছে নির্বাচনের পরে, বলছে আমি প্রেসিডেন্ট ফখরুল সাহেবকে অভিনন্দন জানাই। শোনেন, আপনি কথাটা শোনেন, কথাটা না শুনে তো হবে না। আপনার হচ্ছে যে উনি বলছে যে কিন্তু বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে আমি দেশের প্রেসিডেন্ট। কেন? বিভিন্ন জরিপ হয়েছে, এই জরিপে 70% থেকে 72% লোক আমাকে প্রেসিডেন্ট চাইছে, আর ফখরুল সাহেবকে চাইছে 28%।
তখন সব জায়গায় বলছে কি এটা বট বাহিনীর নির্বাচন, এটা ফেসবুক নির্বাচন, বাহিনীর নির্বাচন এরা তো প্রধানমন্ত্রী। শোনেন, আপনি এইটা ফেসবুকের বা এই জরিপের কথা উনি বলবে, এইটা কি কোনো একটা প্রেসিডেন্টের মুখের ভাষা হইতে পারে? শোনেন, এবং এইটা নির্বাচনের পর হইতে পারে। আমি কিন্তু এবং আমি ওনার সাথে কথা বলেছি, মেসেজ দিছি, আপনাকে দেখাবো। আমি বললাম যে লিডার, আমি তো আপনাকে শ্রদ্ধা করি, আমার মোরেলগঞ্জে আপনাকে 93 সালে নিয়েছিলাম, আপনি বলছেন জামাত যদি ওখানে থাকে আমি যাব না। আমি বলছি না, আমি মুফতি সাহেবের হাত ধরছি যে আপনি থাকেন না, আপনি আমার রাস্তা দিয়েছেন, খাইছেন, থাকছেন, আপনি জামাতের বিরোধিতা করছেন, এখন আপনাকে যে প্রেসিডেন্ট নির্বাচন দিল দ্বিতীয় দিন, মানে পদ দিল, আপনাকে তো ওনারা মনে হয় প্রতিশোধ নিচ্ছে। তো উনি একটা ভয় দিয়েছে, মহান আল্লাহ তাআলাই সব করেনেওয়ালা, জামাত আমাকে কিছু করতে পারবে না, আল্লাহ যদি আমাকে সম্মান রাখে আমি হবা। বিএনপি অনেক লোকই আমাকে ভালোবাসে। উনি বাংলাদেশের এই কথা, এগুলো কথা উনি বাংলাদেশের ইতিহাসের অংশ হয়ে গেলেন। সেইটা বাংলাদেশ ঠিক যতদিন আছে। থাকবে কেউ এই জায়গায় কেউ উনি কয় ভোট পেয়েছেন এটা ইম্পর্টেন্ট না। পৃথিবীর ইতিহাসে মির্জাপুর না, না, ইতিহাস, মির্জাপুর নবাব না। সিরাজদৌলের ইতিহাস, ইতিহাস সৃষ্টি করাই বড় কথা না। উনি বড় কথা হচ্ছে যে বাংলাদেশের প্রবীণ রোল ছিল। মুক্তিযোদ্ধা, বীর বিক্রম, সজ্জন ব্যক্তিত্ব, যার মানে ছাপ উনি রেখে এখন গেলেন। 85 সালে আর সেই বিষয়গুলো আপনি তো ওনার মধ্যে বলেছেন, নাই। আপনি আমার হ্যাঁ। বলতে দেন প্লিজ। এখন আমি যেটা বলতে চাই, দেখেন এই রাজনৈতিক কালচারটা আসেন পরিবর্তন করি। আপনারা যারা আমাদের সিনিয়র, বিভিন্ন সময় যে আগে বিভাজনের রাজনীতি করেছেন, দখলের রাজনীতি করেছেন, মারামারির কালচার তৈরি করেছেন, এই রাজনীতিটাকে আমাদের নতুন প্রজন্মের কাছে একটা নতুন কিছু দেখান, না হলে রেড কার্ড চলে আসবে। এই রেড কার্ড ঠেকাইতে পারবেন না। এটা যাদেরকে শেখ হাসিনাও মনে করেছিল যে এইগুলো হচ্ছে মনে হয় ফার্মের মুরগি, এরা কিছুই করতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় যখন ফেল করেছে, প্রাইভেট বিশ্ববিদ্যালয় জেগে উঠেছে। প্রাইভেট বিশ্ববিদ্যালয় জেগে ওঠার পরে সারা বাংলাদেশে আন্দোলন কি হয়েছে, স্কুল, কলেজ, মাদ্রাসা সমস্ত জায়গায় ছড়িয়ে পড়েছে। বিএনপি তখন বলছে এটা ছেলেদের আন্দোলন, ছাত্রদের আন্দোলন, এর সাথে আমাদের ন্যূনতম কোনো সম্পর্ক নেই। আর সর্বশেষ 5 মাস হওয়ার পরে এই সরকারের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, মাননীয় মহামান্য প্রেসিডেন্ট, আজকে যেহেতু উনি শপথ নিচ্ছেন আমি মহামান্য প্রেসিডেন্ট বলছি, উনি বলেছিলেন কোনো পরিবর্তন হয়নি, রাজনৈতিক কালচারের আগের মতোই আছে সবকিছু। এটা ভালো কথা বলছি। এই যে সরল স্বীকারোক্তি উনি দিলেন, এটা থেকে বিএনপি কি কোনো শিক্ষা নেবে? যে আমাদেরও তো শিক্ষার আছে, আমরা শিক্ষা নিচ্ছি। হয়তো বা বিরোধী দল হিসেবে আমাদের আরো ভালো রোল প্লে করা দরকার, বিএনপিকে বাধ্য করা দরকার। সেই বাধ্য করার জায়গায় যাতে আমরা যেতে পারি, যার জন্য আমরা লং মার্চ দিয়েছি। আমরা জনগণ সম্পৃক্ততা বাড়িয়ে আগামী দিনে বিএনপির এই সমস্ত দুর্বলতা এবং বিএনপির এই অসারতাগুলো আমরা তুলে ধরবো। বিএনপিকে বলবো যে যে সমস্ত মন্ত্রীরা ইতিমধ্যেই ফল করেছেন তাদেরকে তো আপনি গুড বাই জানান নাই, নতুন কয়েকজন দিয়েছেন। অর্থাৎ বিএনপি আমি দেখছি মন রক্ষার কার্যক্রম হাতে নিয়েছে। যারা ফেল করেছে তাদেরকে আপনি কি করলেন? আপনি মানে নারী কুটাই দিলেন, অথবা অন্য জায়গায় কিছু পুনর্বাসন করলেন। অর্থাৎ পুনর্বাসনের রাজনীতি চলছে, সবার আগে বিএনপি চলছে। এটা সবার আগে 18 কোটি মানুষ চলছে না। যেদিন বাংলাদেশের জনগণ বুঝতে পারবে সবার আগে আমাকে নিয়েই বিএনপি ভাবে, সেই দিন বিএনপির জন্য মানুষ আবার জীবন দিবে। কিন্তু বিএনপি সেই জায়গা থেকে সরে যাচ্ছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, ম্যাডাম জিয়া যে রাজনীতি করতেন বাংলাদেশের মাটি ও মানুষের জন্য, সেই জায়গায় বাংলাদেশের মানুষ মনে করতে পারছে না এই সরকার আমাদের সরকার, এই সরকার বিএনপির সরকার মনে করছে। যদি আপনারা বিএনপির সরকার হয়ে খুশি হন তাহলে আপনারা খুশি থাকেন, জনগণকে আপনাদের প্রয়োজন হবে না। আপনি যখন প্রধানমন্ত্রী হবেন, মন্ত্রী হবেন, তখন বিরোধী দলীয় লোকদেরও আপনি কিন্তু মন্ত্রী। তাদের সমস্যা সমাধান, তাদের ফ্যামিলি কার্ড না, তাদের অন্ন, বস্ত্র, বাসস্থান, এদেশের নিরাপত্তা, নাগরিক সুবিধা দিতে আপনি কিন্তু বাধ্য। কারণ আপনি নিজের পকেট থেকে, দলের থেকে দিচ্ছেন না, রাষ্ট্রের টাকা থেকে দিচ্ছেন। সেই টাকায় আমারও ট্যাক্স আছে। কাজে আপনার বাপের জমি বিক্রি করা টাকা না, এটা রাষ্ট্রের টাকা। এই রাষ্ট্রের টাকা দিয়ে দলীয় এজেন্ডা এবং দলীয়করণ এটা কোনোভাবেই গ্রহণযোগ্য না। আসেন জনগণের সামনে নিট অ্যান্ড ক্লিন রাজনীতি আমরা করি। একটা রাজনৈতিক কালচার পরিবর্তনের জন্য এই জাতি অনেক দিন থেকে উন্মুখ হয়েছিল। দীর্ঘ 9 মাসের ঐক্যমত্য কমিশনের আলোচনার মাধ্যম দিয়ে বিএনপি যখন জুলাই সনদে স্বাক্ষর করেছিল, সমস্ত দল স্বাক্ষর করেছিল, সর্বশেষ স্বাক্ষর করেছে হচ্ছে এনসিপি। সেই জায়গায় সবার ভিতরে একটা আশার আলো এসেছিল যে বাংলাদেশ একটা নতুন মহাসড়কে হাঁটবে, নতুন রাস্তায় হাঁটবে। কিন্তু আমরা দেখলাম ওই পুরনো রাস্তায় আবার বিএনপি ফিরে যাচ্ছে। আমরা বিএনপিকে আহ্বান জানাবো, 180 দিনের আপনাদের হানিমুন পিরিয়ড শেষ হয়েছে। এখন জনগণ কিন্তু আপনাদেরকে আর সালাম দিবে না, কারণ হানিমুন পিরিয়ড শেষ। আপনি কিন্তু এখন পুরাতন, আপনাকে জবাবদিহি করতে হবে জনগণের কাছে। কাজে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি এবং
জনজীবনের যে স্বস্তি, নাগরিক নিরাপত্তা, খুন, ধর্ষণ এগুলো যদি আপনারা মানে নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে জনবিস্ফোরণ ঘটবে। সবাইকে ধন্যবাদ। আমি একটু বলতে চাচ্ছি, আর বলেন না, না আমি একটু শেষ করি এইভাবে, যে আপনারা একটা কথা বারবার বলেন যে বিএনপি আন্দোলনে ছিল না, আন্দোলনে না, আমরা এই কথা কোনোদিন এই যে বলছেন তা আমাদের মির্জা ফখরুল বলছেন আন্দোলনে ছিল না, আপনাদের আমির মহাসচিবের স্বীকারোক্তি। ওইটা একটা কৌশল ছিল, স্বাভাবিক কৌশল। আমাদের যে সারা বাংলাদেশে আমরা অর্গানাইজ হয়েছি, বিপি নুরকে বলেছে, ডাবল জাসদকে বলেছে, স্ট্যান্ডার্ড, ডাবল স্ট্যান্ডার্ড না, এটা কৌশল ছিল। আপনার আমির মহোদয় 8ই আগস্ট আমার পাশে বসে সমাবেশে বলেছে যে এই জুলাই আন্দোলনের মহানায়ক হচ্ছে তারেক রহমান। হ্যাঁ বলেছে, আর তারেক রহমান বলছে না সবাই, আর একদিন বলছে প্রধান নায়ক হচ্ছে তারেক রহমান, 2 দিন বলেছে তো। অতএব এই কথাটাকে আপনারা এখন যদি বলেন যে এদের কোনো ভূমিকাই নেই, এটা আপনারা বলতে পারেন না। এটা হচ্ছে একটা কৌশল ছিল যে আমরা থাকলে ব্রাশ দিয়ে মাইরে ফেলাই। আপনারা বলেন 15 বছর কোথায় ছিলেন? আমরা প্রত্যেকটা জায়গায় গেছি, আমরা বাংলাদেশে ছিলাম, আমরা যে বিভিন্ন জায়গায় গেছি, তারেক সাহেবই বলছে, আপনাদেরকেও বলছে, এই জন্য যাওয়া হয়েছে, ওনাদেরকেও বলছে। অতএব এইটা বলতে পারেন না। আর ঐক্য তৈরি করেন, আর এই সরকারি বিভেদের রাজনীতি করেন। আপনার হচ্ছে কি রাষ্ট্রীয় পলিসি অবশ্যই থাকবে।